আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের এখনকার একটা লাইভ দেখার জন্য। আমরা আছি কানাডায়, আপনারা জানেন। বিশ্বের বেশ কিছু দেশে আল্লাহর রহমতে আমি গিয়েছি, আপনাদেরকে ছোটখাটো ভিডিও দিয়েছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পরিবেশ, বিভিন্ন বিষয়ের উপরে আপনাদেরকে চেষ্টা করেছি ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য। সেই সুবাদে আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আল্লাহ তাআলার হুকুম এবং নির্দেশে হয়তো হুকুম হয়েছে আমি চলে এসেছি কানাডাতে এবং সেখানে দীর্ঘ 6 মাস যাবত আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে মাঝে মধ্যে পরিবেশ বা বিভিন্ন বিষয়ের উপরে ছোটখাটো ভিডিও দেই, এটা আমার মনের তৃপ্তির জন্য। আপনাদের ভালো লাগা না লাগা এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তারপরও একজনের যদি ভালো লাগে বা কারো কারো ভালো লাগে, এটাই আমার সার্থকতা। এই মুহূর্তে যে ভিডিওটি দিচ্ছি আপনারা দেখছেন যে কানাডা আছি, ঠিক আছে, কিন্তু আপনারা অনেকে মনে করছেন যে ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়ার যে রাস্তাতে আপনারা চলাফেরা করেছেন, আপনারা দেখেছেন এরকম ইন্ডিয়ার উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু রাস্তা এরকমই আঁকাবাঁকা রাস্তা। আর যেহেতু গাছগাছালি অনেক বেশি, এটা ইন্ডিয়াতে অনেক বেশি দেখা যায়। আর বিশেষ করে বাংলাদেশের চাইতেও কম নেই বা গাছগাছালির দিক দিয়ে, প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে। তো আজকে আমি আছি কানাডার একদম গ্রাম সাইড। এই গ্রাম সাইড, এই জায়গার নামটা হচ্ছে লিঞ্জা। এই লিঞ্জায় আমরা আছি। লিঞ্জে, হ্যাঁ, অনেক কঠিন কঠিন নাম, হঠাৎ করে এই নামগুলা একটু মুখস্থ করতে কষ্ট হয়। তো লিঞ্জে এই এলাকায় আছি, যেটা অন্টোরিয়ার এলাকায় পড়েছে না। অন্টোরিয়া স্কারবুর বাইরে অন্টোরিয়া। তো এই দেখেন আশপাশের কত সুন্দর পরিবেশ। তো যাই হোক, আমি পরিবেশে যাচ্ছি, আপনাদেরকে আরো দেখাবো। রাস্তাও আপনারা দেখবেন, তাতে কোনো সমস্যা নেই। এই যে কৃষিক্ষেত নাকি, ধান নিয়ে না, ভুট্টা ধানের মতো লাগতেছে। ভুট্টা ক্ষেত, প্রচুর ভুট্টা, এখানে অনেক সবজি চাষ হয়। এইদিকে কিন্তু অনেক গরু পাওয়া যায় এবং গুড়া পাওয়া যায়, ফার্ম আছে এবং ছাগল পাওয়া যায়, অনেক কিছু এদিকেই কিন্তু রয়েছে। তো আজকের মূল বিষয় হচ্ছে আমি এখানে কেন আসলাম, কি কারণে আসলাম, আর এখন প্রাইভেট গাড়িতে বসে আছি কেন, এই বিষয়টা আপনাদেরকে জানাবো। বিশেষ করে যারা কানাডায় আমার ভাই ব্রাদাররা আছেন, আপনারা একটু ভিডিওটা শুনবেন। আমি মনে করি আমার চাইতে আপনারা ভালো জানেন, কিন্তু আমি তারপরও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটু বলছি, যদি আপনাদের ভালো লাগতেও পারে। এই জন্য আমি আজকে এসেছি এখানে আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভিং টেস্টে, যেটা G2 দেওয়ার জন্য। আপনারা জানেন যে এখানে G1, G2 এবং G তিনটা ধাপের লাইসেন্স আছে। এরপরে আরো লাইসেন্স কিন্তু আছে, বড় গাড়ি চালাইতে হলে কমার্শিয়াল লাইসেন্স আছে। কিন্তু আমরা সাধারণত যারা আছি এখানে বসবাস করার জন্য স্থায়ীভাবে আমাদের প্রাইভেট গাড়ির প্রয়োজন, অথবা আমরা জব করলে আমাদের প্রাইভেট গাড়ির প্রয়োজন। এবং এ দেশে বা এরকম দেশে, আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স, স্পেন, ইটালি, এই ধরনের দেশে গেলে কিন্তু আপনার লাইসেন্সের প্রয়োজন, আপনার নিজস্ব গাড়ির প্রয়োজন। তো সেদিক থেকে এদেশের লাইসেন্সের খুবই গুরুত্ব রয়েছে। বাংলাদেশের এনআইডিতে যেভাবে গুরুত্ব আছে, বিভিন্ন কাজে আপনার এনআইডি প্রয়োজন হয়, এদেশের লাইসেন্স থাকলে অনেক কিছু হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ কাজে লাইসেন্স প্রয়োজন হয়, কিছু ক্যারি করতে হয় না, কারণ এখানে আপনার সবকিছু ডাটা দেওয়া থাকে। তো আমি আজকে এসেছি এখানে G2 দেওয়ার জন্য। G1 নলেজ টেস্ট যেটা, এটা দিয়েছিলাম অনেক আগেই, এবং G2 দেওয়ার জন্য। তো G2 দিতে হলে আপনাকে কি করতে হবে? অনেকে আমাকে বলেছেন যে আমির হোসেন সাগর ভাই, আপনি তো দেশে গাড়ি ছিল, আপনার নিজে গাড়ি চালাইছেন, এবং দেশে যারা দেখেছেন বন্ধু বান্ধব, তারা আমার সাথে অনেকে গাড়ি চড়েছেন, তারাও আমাকে বলেছেন আমি খুব স্মার্ট দেশে গাড়ি চালানোর জন্য। সেটা দেখেই বলছেন তুমি তো অনেক দক্ষ। ভাই, দক্ষ বাংলাদেশে গাড়ি চালিয়ে দেশে আসলে কিছুই না। এখানে আসার পরে আপনি আবার নতুন করে মনে হবে আপনার যে আপনি ড্রাইভিং ট্রেনিং নিচ্ছেন, যেটা আমি বুঝলাম, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি। তো আমি লেসন নিতে গিয়ে দেখলাম যে গাড়ি চালানো বড় বিষয় না। এখানে যে গাড়ি চালাতে হয়, অটো গিয়ার আছে, ম্যানুয়াল গিয়ার না, এটা তো সহজ, স্টারিং সোজা চালিয়ে যেতে পারে সবাই। কিন্তু সমস্যাটা হচ্ছে এদেশের রুলস মানাটা খুবই কঠিন। একটা মোড়ের মধ্যে 4টা রাস্তা রয়েছে, 5টা রাস্তা রয়েছে। এই মোড়ের মধ্যে গিয়ে কোন সিগনালে কি কাজ করে, কোন দিকে যেতে হবে, কোন টাইমে যেতে হবে, কখন যেতে হবে, টাইম টু টাইমে এক্স্যাক্টলি সেটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। একটু যদি আপনার এদিক সেদিক হয়ে যায়, আপনি G2 তে আপনি ফাঁস করতে পারবেন না, এবং দুর্ঘটনা ঘটবে। একটু বেবুলে পড়লেই কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে, কারণ সবাই যার রুলস মেনে চলছে এবং সে তার গতিতেই চলছে। এখন যদি আপনি সেখানে গতিরোধ করেন, ভুল করে প্রবেশ করেন, তাহলে সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাকেও ক্ষতিগ্রস্ত করছেন। তো এই দিকটা খুবই চিন্তা করতে হবে। তো আমি আজকে যার কাছ থেকে লেসন নিয়েছি, আমার এক ভাই, তিনি আছেনই ড্যানফোর্ড এলাকায় থাকেন, এবং বিশেষ করে আমি যতটুকু জানি সিলেটের
আমি মনে করি বর্তমানে কানাডায় যারা আপম ও জনসাধারণ আছেন প্রত্যেকেরই কিন্তু প্রিয় একজন মানুষ, তিনি ক্যামেরার সামনে আসতে চান না। তিনি দীর্ঘদিন থেকে এখানে আছেন এবং ওনার একদম সরকারিভাবে ট্যাক্স দিয়ে এবং লাইসেন্স যারা নিবেন সার্টিফাই কপি ড্রাইভিং লাইসেন্স নিয়ে, আলাদা লাইসেন্স লাগে, আর সেগুলো যথেষ্ট পরিমাণ ড্রাইভিং টেস্টের জন্য প্রস্তুতি করতে, যে নতুন চালকদের শিক্ষা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন সরকারিভাবে ওনার সবকিছুই কিন্তু আছে। তো সেদিক থেকে আমি ওনার কাছ থেকে ড্রাইভিং টেস্টে ছিলাম এবং নিয়েছি, ভালো পরামর্শ পেয়েছি। এই যে আমাদের কথা আছে না, কথা বলতে হবে, কম কাজ বেশি করতে হবে, তো ওনার কাছে হচ্ছে সেটাই। আর অনেকে আমরা মনে করি যে আমাকেই অনেকে বলেছেন যে আমি করেছি ঘন্টা কমে, তুমি অন্য কেন অত টাকা দিয়ে করবে, এ ধরনের একটা বিষয় চলে আসে। তা আমি চিন্তা করলাম যে আসলে যারা দক্ষ হয়ে যায়, যাদের আসলে দক্ষতা থাকে, তারা কিন্তু মন থেকে চিন্তা করেন যে আমি সময় দিব, ভালো করে কাজ করাবো, তাহলে আমি কম পয়সা কেন নেব, আমি একজনকে সহযোগিতা করব, আমার মন থেকে করতে হবে। সুতরাং এখানে আমার কিফটামি করা চলবে না। আমি টাকা নিলাম কম, কিন্তু অন্যদিকে আমি লেসন 2-4টা বাড়াই দিলাম, এটাতে লাভ কি হলো? এক্সাম্পল তো আপনার রাস্তায় যে কাপড় বিক্রি করে আর শোরুমের কাপড়ের মধ্যে পার্থক্য আছে, ওটা খরচ তো আছে। হ্যাঁ, অবশ্যই রাস্তার কাপড় আর শোরুমের কাপড়ের মধ্যে পার্থক্য আছে। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় নিতে হবে। রাস্তার কাপড় তো আপনার নাই, হ্যাঁ, খরচ নাই। তো এই জন্য আমি বলবো, ওই যে যেটা বলেছেন যে রাস্তার কাপড় বিক্রিতে খরচ নাই, এটা বলছি যে অন্য যারা কম পয়সা করতেছে তারা কিন্তু সরকারের নীতিমালার বাইরে অনেকটা, যতটুকু জানলাম নীতির বাইরে তারা সেটা করছেন, লুকিয়ে চুকিয়ে ট্রেনিং দিচ্ছেন, ইন্স্যুরেন্স অনেক কম, ইন্স্যুরেন্সও নেই, তো সব মিলিয়ে সেটা করছেন, এজন্য কমে নিচ্ছেন। কিন্তু অ্যাক্সিডেন্ট হলেও দায়িত্ব নিবে কে, এটা হচ্ছে একটা বিষয়। তো আপনারা যারা লেসন নিতে চান, আমি মনে করি আমি যেখান থেকে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনারা কথাবার্তা বলে পরামর্শ করে নিতে পারেন এবং ওনাকে আপনারা দেখলে হয়তো অনেকে চিনবেন, আপনি না চিনলে আপনার পাড়াপড়শি আত্মীয়স্বজন কেউ চিনবে, বিশেষ করে সিলেটে যারা আছেন। তো ওনার সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা নাম্বারটা একটু তুলে নেবেন, যদি প্রয়োজন হয় কারো, আপনার নিজের বা আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের, আপনারা কাজে লাগাতে পারেন। একটু নাম্বারটা যদি বলেন। 647 আর নাম্বারটা আমি বলছি 647-551-4370 ফাহিম ভাই, নাম হচ্ছে ফাহিম ভাই। আমি ক্যাপশনে নাম্বারটা লিখে দিব, আপনারা একটু নাম্বারটা ব্যবহার করতে পারেন, অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ব্যবহার করতে পারেন অবশ্যই। তা আমি আজকে আপনাদের কাছে, কারো কাছে যাওয়ার সমস্যা নাই, এটা বলে দিন যে কারো কাছে যাওয়ার সমস্যা নাই, বাট মেক শিওর দেখবা যে ওর কি লাইসেন্স আছে নাকি, ড্রাইভিং ইনস্টিটিউটের লাইসেন্স আছে নাকি, বা ওকে যে আপনি নিয়ে যাবে, আপনাকে যে নিয়ে যাবে ওর কি এই আছে নাকি যে আপনার কিছু ইন্স্যুরেন্স কাভারেজ আছে নাকি, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কিছু হয় এটা কাভার করবে। বিকজ এই ড্রাইভিং ইনস্টিটিউটের লাইসেন্স ছাড়া অথবা ইন্স্যুরেন্স ছাড়া আপনি গাড়ি চালানোর কাউকে ট্রেনিং দেওয়া সম্পূর্ণ বেআইনি, যদি আপনি কমার্শিয়াল কাউকে ট্রেনিং দেন। এখানে ফাহিম ভাই যেটা বলেছেন, আমার আনিক সেন অনেক কমেন্ট করছেন, আমি আসলে পড়তে পারছি না কথা বলতে বলতে। সাগর ভাই, বাতে আমার মানুষ আছে, হ্যাঁ আছে, মানুষ আছে, থাকলে অবশ্যই নম্বরে যোগাযোগ করে পাঠাই দিবেন, সমস্যা নাই আনিক ভাই, সমস্যা নাই। আপনি আমার খুব প্রিয় এক ভাই। আমি সিলেটে যখন লাইভ করতাম, আপনি লাইভে থাকা অবস্থায় আপনি চলে যেতেন পাগলের মতো আমার কাছে, হঠাৎ করে দেখতাম আপনার পিছনে কমেন্ট করতে করতে আমার কাছে চলে আসতেন। তা আপনাকে আমি অনেক মিস করি। আপনি যেখানে আছেন ভালো থাকেন, এবং আপনার মানুষ হলে অবশ্যই ফাহিম ভাইয়ের কাছে পাঠাবেন, নাম্বার দিয়েছি, আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন। তো যাই হোক, ফাহিম ভাই যেটা বলছিলেন যে আসলে আপনি যার কাছ থেকে ট্রেনিং নিবেন, লেসন নিবেন, আগে দেখতে হবে সে ঠিক আছে কিনা, না সে অবৈধ, সে কমার্শিয়াল লিগেল আছে কিনা, না সে অবৈধ। এই বিষয়টা আপনারা একটু গুরুত্ব দিবেন আর নিবেন। ভাই দেখেন, আপনি যদি লেসনে, যদি আপনি ড্রাইভিং টেস্টে 1বার 2বার 3বার আপনি যদি ফেল করেন, আপনি রেজাল্ট ভালো না আনতে পারেন, সেটাও কিন্তু আপনার অনলাইনে থেকে যাবে। এই দেশে যত ভালো রেজাল্ট করতে পারবেন, যত তাড়াতাড়ি করতে পারবেন, তত কিন্তু আপনার ব্যাকসাইটে আপনার ভালো দিকটা থাকবে। তো এজন্য আপনারা যারা নিবেন তাড়াহুড়া করবেন না, ভালো করে লেসন নিবেন, ভালো মানুষের সাথে নিবেন, সেটাই আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম। তো ইনশাল্লাহ আমি ড্রাইভিং টেস্ট G2 লাইসেন্স নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আগামীতে যে কাজগুলো করব
আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি কাজের উপরে রহমত নাজিল করেন এবং সহজ করে দেন। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আল্লাহর উপরে আমরা ভরসা করি। আল্লাহ চাইলে তার বান্দাকে অবশ্যই আশা পূরণ করতে পারেন, কারণ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন হায়াতদাতা, রিজিকদাতা, সম্মানদাতা, আশা পূরণের মালিক, ভাগ্য পরিবর্তনের মালিক। আমরা আল্লাহর উপরে সবসময় ভরসা করি, আর ভরসা করি বিদায় কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করেন না। আল্লাহ বলেছেন যে আমি চাই না আমার বান্দা কষ্টে থাকুক, কিন্তু তার চাওয়াটা থাকতে হবে নিকুত। তো আমরা সবাই যেন নিকুতভাবে চাইতে পারি, মন থেকে চাইতে পারি। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়েব। আপনার ভিতরে কি আছে, আপনি হয়তো নামাজ পড়ছেন কিন্তু ভিতরে অন্যটা থাকলে আপনি মনে করছেন আল্লাহ দেখছেন না, কিন্তু না, আল্লাহ সেটা দেখছেন। ভিতরটার সাথে চাওয়াটার মিল থাকতে হবে, অবশ্যই আল্লাহ পূরণ করবেন। তো যাই হোক, এই বিষয়টা বলে দিলাম। এখন একটু পরিবেশ নিয়ে কথা বলি। আপনারা দেখেন একদম গ্রাম সাইডে এসেছি এবং কত সুন্দর মনে হচ্ছে, এটা আমাদের এলাকা বা আমাদের আশপাশ এরকম মনে হচ্ছে। এই যে একটা ফ্যান ঘুরতেছে, ফ্যানের মতো, এটা কি? বিদ্যুৎ উৎপাদন হয়, উইন্ডমিল। এই যে দেখেন বিদ্যুৎ এখানে উৎপাদন হয় সম্ভবত। এখানে কিন্তু কৃষকটা অনেক ধনী, ওটা হবে। হ্যাঁ ফাহিম ভাই, একটু যদি বলেন, এই একটু মারতে মারতে যান, একটু অনেকে বুঝবে ভালো হচ্ছেন, অনেক আছে আমাদের সাথে। হ্যাঁ, এই এলাকা নিয়ে একটু বলেন। না, এই এলাকাটা হইতেছে ফার্মারদের এরিয়া, এখানে বেশিরভাগ ফার্মার থাকে, কিন্তু আমাদের দেশের মতো ফার্মার না। হ্যাঁ, আমাদের দেশের ফার্মাররা তো আপনার না খেয়ে থাকতে হয়, এরকম অবস্থা। সারা বছর কষ্ট করে কিন্তু আপনার ওই টাকাটা ওরা পায় না। হ্যাঁ, এখানে কৃষকরা অনেক ধনী এদিকে। হ্যাঁ, কানাডায় বলেন বা ইউএসএ তে বলেন বা ইউরোপে বলেন, কৃষকরা অনেক ধনী, সরকার থেকে অনেক সুযোগ সুবিধা পায়। এই এলাকায় তো অনেক খামার আছে, মানে অনেক গরুর খামার আছে, ছাগলের খামার আছে, গুড়ার খামার, ভেড়ার খামার আছে। হ্যাঁ, মুরগি। কানাডার তো গ্রাম সাইড, একদম গ্রাম সাইড এটাকে বলে নাকি? গ্রাম সাইড। কুতুব ভাই কি? কুতুব ভাই বলেন, এটা নিয়ে বলেন। কুতুব ভাই আমার আরেক বড় ভাই কুতুব ভাই আমার সাথে আছেন, তিনি ব্যারিস্টার, অ্যাডভোকেট, সিলেট জজ কোর্টের ইমিগ্রেশন নিয়ে কাজ করেন। তো যেহেতু আমার ভাই আছেন আমার সাথে, একটু কথা বলি। একটু যদি বলেন কুতুব ভাই, আমি কি আপনাকে একটু দেখাতে পারি? আমাদের সাথে বেড়াতে আসছে। হ্যাঁ বলেন কুতুব ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওটা কাছে নেন। আসসালামু আলাইকুম সবাইকে। এই কানাডার সুন্দর আজকে একটা সুন্দর মনোরম আবহাওয়া এবং মনোরম পরিবেশ, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সাগর ভাইকে ধন্যবাদ। আজকে আমরা একসাথে এসেছিলাম, আর এটা খুবই সুন্দর একটা এলাকা লেন্সলি। আমি সিলেট জাজ কোর্টের অ্যাডভোকেট, আমি অ্যাডভোকেট মোহাম্মদ কুতুবউদ্দিন। বর্তমানে কানাডাতে ল সোসাইটি অফ কানাডাতে এনসিএ করতেছি, এবং আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছি। ইমিগ্রেশনের যারা রিফিউজি ক্লেম করতে চান, আপনারা যে রিফিউজি রাইটের ক্ষেত্রে আপনাদেরকে আইনগতভাবে সহযোগিতা দেওয়া যাবে। এবং তারপরে হচ্ছে ইমিগ্রেশন অন্যান্য ব্যাপার, যারা পিতামাতার জন্য সুপার ভিসা অ্যাপ্লাই করতে চান বা যাদের রাইট হয়ে গেছে, পিআর অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, ফ্যামিলি ভিজিটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারপরে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করা যাবে। এবং আমি অত্যন্ত আন্তরিকতার সহিত আমার ক্লায়েন্টদেরকে হেল্প করার চেষ্টা করি, যেহেতু সিলেটে দীর্ঘদিন প্র্যাকটিস করেছি, বর্তমানে কানাডাতে আছি। আর হচ্ছে যে বিশেষ করে রিফিউজি যারা ক্লেম করেন, এক্ষেত্রে আমাদেরকে যেগুলো করতে হয়, যে রিফিউজি ক্লেমদের ক্ষেত্রে যাতে তাদের ন্যারেটিভটা অত্যন্ত ভালোভাবে ড্রাফট হয়, কারণ ন্যারেটিভটা হচ্ছে যে বেসিস অফ দ্য ক্লেম, এটার উপরেই আসলে মেরিট ইয়ে হয়। তো সেক্ষেত্রে যাতে রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী কানাডার ন্যারেটিভে যাতে সবকিছু কভার হয়, সেক্ষেত্রে প্রথম থেকে যদি কেসটাকে ভালোভাবে জ্ঞান নিয়ে আগানো যায়, তাহলে সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকে। তাছাড়া বোর্ড হিয়ারিং এর সময় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে ক্রেডিবিলিটি, অর্থাৎ ক্রেডিবিলিটির উপরে কেসটা নির্ভর করে। এই কারণে একজনকে প্রপার কাউন্সিলিং দরকার, কি কি লেভেলে কোশ্চেন হতে পারে, কিভাবে উত্তর দিতে হবে, এই জিনিসগুলো সাধারণত কানাডাতে যেগুলো দেখা হয়, আর্টিকেল 1-এ যে আপনার সত্যিকারের জীবনের ভয় আছে কিনা, তারপরে হচ্ছে যে আপনার সাবস্টেন্সিয়াল এভিডেন্সগুলো ঠিক আছে কিনা, আপনার সেকশন 96-97 কভার করে কিনা, এই জিনিসগুলো। এবং কানাডার রিফিউজি প্রোটেকশন প্রোটোকল 1951-এর সিগনেটারি স্টেট, এক্ষেত্রে আর ইমিগ্রেশন যে ট্রাইব্যুনালটা, সেটা
ট্রায়াল কোডের মতো। এক্ষেত্রে যেহেতু একজন রিফিউজি ক্লেইমেন্ট উনি অলরেডি টর্মাটাইজ ভিকটিম অফ টর্চার থাকে, সেক্ষেত্রে জাজ অনেক সহানুভূতিশীল তিনি। যে জিনিসগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে যখন আমরা ট্রাইব্যুনাল ফেস করতে যাব তখন আমাদেরকে খুব ভালো ওয়েল ড্রেস আপ হয়ে যেতে হবে, এবং ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান থাকবেন ওনাকে সঠিকভাবে সম্বোধন করতে হবে, পুরুষ হলে স্যার এবং মহিলা হলে ম্যাডাম বলতে হবে। তারপর হচ্ছে যে আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে হবে, আর হচ্ছে যে অ্যান্সার টু দ্য পয়েন্ট, যেটা জিজ্ঞেস করে শুধু সেটা উত্তর দিতে হবে। আর যেহেতু প্রত্যেকটা স্টোরিতে, প্রত্যেকটা ন্যারেটিভে কিছু ট্র্যাজিক ইনসিডেন্ট থাকে, সেক্ষেত্রে আপনার ঘটনাটাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আপনাকে ওই জায়গাতে আপনাকে ইমোশনাল একটা এক্সপ্রেশন থাকতে হবে, যাতে জাজ সেটা আপনার সত্য ঘটনাকে তুলে ধরতে হবে। আর হচ্ছে যে আপনার যে জিনিসগুলো সবচেয়ে বেশি এমফেসিস, আপনি যে ন্যারেটিভে যা বলেছেন, প্লাস আপনি যে বক্তব্য রাখতেছেন, প্লাস আপনার এভিডেন্স যেগুলো দিচ্ছেন, এই তিনটা মিল থাকতে হবে। তাহলে আশা করা যায় আপনাদের রাইট পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়া হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনও তারা কাউন্ট করে। এক্ষেত্রে আমি মনে করি যে কানাডা ইমিগ্রেন্টদের জন্য একটা ভালো দেশ আমরা জায়গাতে। আর হচ্ছে যে কোনোভাবেই আইনের ব্রিজ করা যাবে না, আপনার কোনো প্রকারের কোনো ক্রিমিনাল রেকর্ড যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং কানাডাতে কিন্তু জব অপরচুনিটির ক্ষেত্রে অনেকেই মনে করে থাকে যে জব নেই, কিন্তু কেউ ডেসপারেটলি জব খুঁজলে, বিশেষ করে ভাই যে বলতেছিলেন এই জায়গাতে ফার্মল্যান্ড আছে, এক্ষেত্রে কিন্তু অনেক জব সেক্টরই আছে। আমাদেরকে ডিটারমাইন্ডলি খুঁজতে হবে। এবং যারা কানাডাতে এসেছে, কানাডা ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যদি এদেশের ল ফলো করি এবং ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এবং আমরা হার্ড ওয়ার্ক করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই, তাহলে আমরা এই জায়গাতে ভালো একটা জীবন, নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবো। এছাড়া আমরা আমাদের দেশের জন্য অবদান রাখতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ আমার কুতুব ভাইকে, অ্যাডভোকেট আমার মোবাইল নাম্বারটা কুতুবউদ্দিন। আমি আপনাদেরকে একটু নাম্বার দিচ্ছি। এবং এখানে আমি আরেকটি বিষয় বলে দিই, যেহেতু আমি লাইভটা আসলে রাস্তায় করতেছি, এজন্য এই সুযোগটা কাজে লাগাইলাম। আর কুতুব ভাইয়ের যেহেতু লজ্জা আমি ভেঙে দিয়েছি, অবশ্যই কুতুব ভাইয়ের কাছ থেকে ভালো ভিডিও দিব ওনার অফিস থেকে। আপনারা অবশ্যই আমাদের সিলেটের ম্যাগাজিনে চোখ রাখবেন, আরো তথ্য পাবেন। দেখেছেন তো উনি কি দক্ষতার সাথে কথা বলেছে, এটা তো আপনারা দেখেছেন। উনি অনেক দক্ষ, ওনার কথা শুনে আমিও সিলেট, এই যে ওনার নাম্বারটা আমি একটু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এটা হচ্ছে সিলেট জজ কোর্ট, ওটা কানাডাতে আমার অফিস, এটা। আর এই যে নাম্বার আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ওই পাশটা দেখেন, সিলেট দুইটাই দেখাচ্ছি, সিলেট এবং দুইটাই আছে, আপনারা দেখেন। আমি সেটা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম। এটা যে কারো কাজে লাগবে না এমন কিছু না, আপনাদের অনেকের কাজে লাগতে পারে এবং লাগবে। আর আপনাদের একটা বিশ্বাস আছে, সবসময় দেশে থাকতে আমি যখন কোনো ভিডিও করতাম যে কোনো বিষয় নিয়ে, আপনারা অনেক গুরুত্বর সাথে এই ভিডিওটা আপনারা কাজে লাগানোর চেষ্টা করতেন, যার যেটা প্রয়োজন। কারণ আপনারা জানেন যে আমির হোসেন সাগর যেটাই করে ভালো বুঝে শুনে করে, এবং এটাতে আপনারা সাকসেসফুল হয়েছেন। তো সেদিক থেকে আমি আসলে এখানে আসার পরে তেমন একটা ভিডিও দিতে চাইনি, দেইও না। আর যেহেতু আমার কুতুব ভাইকে পেয়েছি, দেব। এর আগেও কিছু ভিডিও দিয়েছিলাম। অনেক রিজনেবল। হ্যাঁ, এটা কি আরেকটা আছে? এই যে সিলেট জাজ কোর্টে তিনি ছিলেন, কাজ করেছেন সিলেটে, এবং সিলেটের সিটিজেনশিপ পেয়ে গেছেন। যদিও সিলেটে ওনার মূল বাড়ি না, কিন্তু সিলেটের সিটিজেনশিপ পেয়ে গেছেন। বাবি কি সিলেটি না? ও বাপরে বাপ, তে তো বাবি সিলেটি। ওই হিসাবে বাবির সুবাদে তিনি সিটিজেনশিপ পেয়ে গেছেন সিলেটে। এখন কানাডা সিটিজেনশিপ নিবেন ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার জন্য। ড্রাইভিং লাইসেন্স যেটা আমি বলেছি, ফাহিমের সাথে আপনারা যোগাযোগ করবেন, নাম্বার দিয়েছি আমি ক্যাপশন এবং কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিব, এবং এই নাম্বারটাও আমি দিয়ে দিব কমেন্ট বক্সে, এই কার্ডটার যে নাম্বার আছে। বাংলাদেশ থেকে যে কোনো কেউ আসুক, আমি সবাইকে আন্তরিকভাবে হেল্প করি এবং অনেক রিজনেবল প্রাইসে করি। অনেক বিপদগ্রস্ত হোক যেন আমার সাথে যোগাযোগ। অবশ্যই বাংলাদেশ থেকে যে কেউ আসলে, বিশেষ করে সিলেট তো শ্বশুর বাড়ি, সিলেটের লোক আসলে আরো মানে মায়ার নজরে দেখবেন, কারণ শ্বশুর বাড়ির মানুষের প্রতি মায়া একটু আন্তরিকতা বেশি থাকে। নইলে কিন্তু আবার করে জবাব দিতে হবে গিয়ে, বলে কেন আমার সিলেটের মানুষের সাথে এমন তেমন করলেন। যাই হোক, এই যে দেখেন আপনারা কত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আলহামদুলিল্লাহ সকালে বের হয়েছি, বৃষ্টির মধ্যে মধ্যে চলে আসছি ঢাকা না, এটা আমরা বলতে চেয়েছিলাম যে 401 রোড, হাইওয়ে রোড যেটাকে বলা হয়, 401
আরেকটা জিনিস একটু বলে ফেলি, সবাই হ্যাঁ। কিন্তু একটা জিনিস এটা বললে অনেকের উপকার হবে। বলেন ধরেন এটা নেন। এখন অনেকেই এটা বলে থাকে যে যারা আগে কেস করেছে, আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগের কারণে ওনারা জীবনে রিস্ক ছিল বা ওনাদের পলিটিক্যাল পারসিকিউশন ছিল, এখন তো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এখন যাদের সামনে শুনানি আছে তারা এই জিনিসটা কিভাবে কোর্টে তুলে ধরবেন, এখন আপনার সমস্যা কি? তাহলে আসলে গভর্নমেন্ট যদি চেঞ্জ হয়েও থাকে কিন্তু আওয়ামী লীগের মানুষ যারা প্রসিকিউশন করতে চেয়েছে তারা এখনো গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে, প্রশাসনে, বিভিন্ন ডিপার্টমেন্টে রয়ে গেছে। সুতরাং গভর্নমেন্ট যদি চেঞ্জ হয় সেটা হচ্ছে যে জেনারেলাইজ একটা চেঞ্জ হয়েছে, কিন্তু প্রত্যেকের কেস হচ্ছে পার্সোনালাইজ। সুতরাং আপনি যদি স্থানীয় কারো প্রভাবশালী ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়ে রিফিউজি কেস করে থাকেন, আপনার ফেয়ার এখনো বিদ্যমান আছে। এই জিনিসটা আপনাকে ইমিগ্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছে তুলে ধরতে হবে। বহু সময় এখন বর্তমানে যেটা রিফিউজি ট্রাইব্যুনালে যেটা হচ্ছে যে রিফিউজি ট্রাইব্যুনালের চেয়ারম্যান কোশ্চেন করে গভর্নমেন্ট তো চেঞ্জ হয়ে গেছে, এখন আপনার প্রবলেম কি, বর্তমানে প্রবলেম কি? সেক্ষেত্রে আপনারা বলবেন যে আমাদের প্রবলেমটা হচ্ছে পার্সোনালাইজ প্রবলেম, এটা জেনারেলাইজ প্রবলেম না। আমার এখনো যারা স্থানীয় লোকদের কাছ থেকে আমি থ্রেট ছিল তাদের কাছ থেকে এখনো আমার থ্রেট বিদ্যমান আছে, এবং আর বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বগুলো হচ্ছে যে এদের কোনো রাজনৈতিক থাকে না, চরিত্র থাকে না, তারা যখনই যে গভর্নমেন্ট ক্ষমতায় যায় তাদের সাথে সম্পর্ক রাখে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। সুতরাং আমার এখনো আমার যে রিস্ক সেটা আছে, যেহেতু আমার প্রবলেমটা পার্সোনালাইজ প্রবলেম। এভাবে যদি আপনারা উপস্থাপন করতে পারেন আমার মনে হয় এই জিনিসটা আপনারা ওভারকাম করতে পারবেন। ধন্যবাদ কুতুব ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে আসলে আমরা অনেকেই হতাশায় আছেন এই মুহূর্তে বাংলাদেশের সরকার চেঞ্জ হওয়ার কারণে। তো সেটা যারা শুনবেন তারা হয়তো কিছুটা হতাশামুক্ত থাকবেন। তো এই বিষয়গুলো পরামর্শ নিতে চাইলে আপনারা আসতে পারেন। আপনার অফিসটা যদি বলেন। আমার অফিস হচ্ছে যে 3092 ড্যানফোর্ড এভিনিউ, আরো বেশি অ্যাড করো কা সবে তো খালি জি1 জি দেখতা হয় শুধু আমার বাইতুল আমার মসজিদের পাশে। ইনশাআল্লাহ আপনারা আসলে আমি আপনাদের বাইতুল আমার মসজিদের পাশে, হ্যাঁ আমি এবং বাংলাদেশ থেকে কোনো ভাই নতুন আছে লাইসেন্স ডি লাইসেন্স আপনাদের সিটির আপনার গার্বেজ ট্রাকর, তারপরে লরির, হ্যাঁ বিভিন্ন লাইসেন্স আছে, বিভিন্ন সার্ভিস এগুলো এত বেশি টাকা $5,000 মাসে বিয়ে করা যায়। মানে যারা গাড়ি চালাতে লাইসেন্স এজেন্ট কাজ কি? এদের কাজে যে লরি গুলো চালায়, লরি সিটি ট্রাক এগুলো কোর্স করলে সবাই কি করে আপনার জিনের উপর কি করে সবাই শুধু উবার করে, এই সবাই উবারে বিজি। মানে দেখা যাইতেছে কাস্টমার হইতেছে 100 জন কিন্তু ড্রাইভার দেখা যায় 1000 হয়ে গেছে। এজেন্ট যে লাইসেন্সটা আপনি বললেন এটার মানে শিক্ষাগত যোগ্যতা না, এটা জন্য কোনো শিক্ষা আপনার যদি জি লাইসেন্স থাকে, বেসিক ইয়াস তো থাকে, আর আপনি 6 উইকের একটা কোর্স আছে, এটা ওইটা কোর্সটা করতে হবে। ওই কোর্স করলে ওটা পরে আপনি তখন ওই লাইসেন্সটা পাওয়ার পরে তারপর আপনি ওইটা অ্যাপ্লাই করবেন। অনেকে স্কুল বাস চালাচ্ছেন আমরা দেখেছি, এটার শিক্ষাগত যোগ্যতা লাগে কিনা? না, এটা আপনার জি থাকতে হবে, তারপরে ইফ আই এম নট রং এটা থাকতে হবে ডিজেড, ইফ আই এম নট রং লাইসেন্স। মানে এই দেশে একটা জিনিস ভালো, বিউটিটা কি, আপনার বাংলাদেশে কি এসএসসি লাগবে, এইচএসসি লাগবে, তারপরে অনার্স লাগবে, বিবিএ লাগবে, অনেক কিছু লাগবে, দেন আপনি জবের জন্য ইয়ে করবেন। কিন্তু এখানে আপনি দেখুন একটা শর্ট কোর্সের লাইসেন্স নেবেন, নেওয়ার পরে আপনি ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অনেকে কাজ পায়। আপনার এটা যে ম্যাটার না আগে কোনো লাইসেন্স আছে নাকি, আগে আপনার একাডেমিক সার্টিফিকেট আছে নাকি, এসব কোনো ম্যাটার করে না। এক্সাম্পল আপনার জন্য একটা বেসিক কি থাকতে হবে, আগে আপনার জি থাকতে হবে, জি থাকার পরে জি থাকতেই হবে মিনিমাম রিকোয়ারমেন্ট, তারপরে আপনি ওই কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন, তারপর কোর্সটা করবেন। কোর্সগুলো ভেরি ইজি, এমন আহামরি কিছু না। এখানে বেশিরভাগ ইন্ডিয়ান, পাকিস্তানিরা, আফগানিস্তানের এরা এই কাজগুলো করতেছে। আমাদের এটা নিয়ে নলেজটা কম, সবাই এই জন্য উবার নিয়ে বিজি। সবাই এখানে যেখানে ফাহিম ভাই বলেছিলেন আপনার যে জি থাকতে হবে, জি তো হচ্ছে নলেজ টেস্ট, না না জি নট জি, জি1 ইজ নলেজ, জি2 জি1 ও জি থাকতে হবে, জি জি জি1 নলেজ টেস্ট, আর জি হচ্ছে জি দিস নলেজ না, জি তো মানে কি আপনি হাইওয়ে, আপনি জি হচ্ছে হাইওয়ে, সব জায়গায় অলওয়ে আপনি সব জায়গায় চালাইতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক আপনারা কিছু তথ্য পেয়েছেন ইনশাআল্লাহ। আসলে ফাহিম ভাই যদি কথা বলতেন তাহলে আরো ভালো ভালো ভিডিও দিতে পারতাম। আমি আসলে এরকম মানুষের প্রয়োজন ছিল, কিন্তু কথা ভালো বলতে পারেন, কিন্তু উনি কেন যে মানে কথা বলতেও চান না অনেক সময়, এটা হচ্ছে একটা সমস্যা। না, ওনার কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারতাম এই ড্রাইভিং নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে। আর কুতুব ভাই তো যেহেতু আছেন, আমি ওনাকে নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য কিছু ভালো তথ্য দেব, আপনারা অবশ্যই পাবেন। এবং ওনার আরো সহযোগী আছেন, তাদের কাছ থেকে ওনার মাধ্যমে
আমরা চেষ্টা করবো। অনেকেই বলে থাকেন যে ভাই আপনি এরকম ভিডিও দেন, এরকম ভিডিও দেন। এই যে আরেকটা বিষয় আমাকে ফাহিম ভাই সবসময় বলে থাকেন যে সাগর ভাই এ ধরনের ভিডিও করেন, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, যেটা আমাদের যারা নতুন যারা কানাডায় আমরা আসছি তাদের জন্য সতর্কতামূলকভাবে এই ভিডিওগুলো করার দরকার। যেমন আমরা একটা গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পরে আমরা পিছনে বসলেও কিন্তু বেল্ট লাগাতে হবে। বেল্ট যদি আপনি না লাগিয়ে বসেন তাহলে এখানে ড্রাইভারের জন্য ফাইন আসবে না, ফাইন আসবে আপনি যিনি করে পিছনে বসলেন, এই পিছনে বসা থাকা অবস্থায় যিনি আছেন, যদি পুলিশ আপনাকে ধরে তাহলে আপনাকেই ফাইনটা দিতে হবে, আদায় করতে হবে। তো সেদিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরো কিছু বিষয় আছে, আমরা গাড়িতে উঠলে আসলে এদেশের রুলস অনুযায়ী বা এদেশের মানুষ কিভাবে তারা চলাচল করে, ভদ্রতা বা কিভাবে কাকে জায়গা দিতে হবে, কোন সিটে কে বসতে হবে, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাকে ফাহিম ভাই সবসময় বলেন যে এগুলো দিলে আমাদের জন্য অনেক ভালো হয় বা অনেক নতুন যারা আসছেন তাদের জন্য অনেক ভালো হয়। তো আমি ইনশাআল্লাহ সুযোগ পেলে বা সুযোগ চাইলে আমি আমাদের চ্যানেল থেকে এই ভিডিওগুলো আপনাদেরকে দেব ধীরে ধীরে। আপনারা তো আছেনই সাথে। 2014 সাল থেকে সিলেট বিভাগের প্রথম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগিয়ে আছে সুনামের সাথে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বলে থাকি যে আপনাদের ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না, অর্থাৎ আপনারা খারাপ কিছু আশা করতে পারেন না। আমরা সত্য এবং বাস্তব ভিডিওগুলো দিয়ে কারচুপি করে ভিউ বাড়ানোর জন্য মিথ্যা তথ্য আমরা উপস্থাপন করি না, আমরা প্রচার করি না, সেটা আপনারা সবাই জানেন। এবং আপনাদের আমির হোসেন সাগর আপনাদের সাথে আছে, অসহায় মানুষ নিয়ে হাজার হাজার পরিবারের জন্য কাজ করেছে। যেখানে আপনারা নতুন যারা আসছেন তা প্রমাণ চাই, যদি দেখতে চান সিলেটের ম্যাগাজিন অসহায় পরিবার লিখে সার্চ করলে হাজার হাজার অসহায় পরিবার পাবেন। আপনারা দেখেছেন হাজার হাজার অসহায় পরিবারের জন্য নিঃস্বার্থে নিরলসভাবে আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর হুকুম এবং আদেশ এবং নির্দেশ নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব থেকে এটা আমরা করেছিলাম। ইনশাআল্লাহ আমরা এখনো আশা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় মানুষের কল্যাণে কবুল করেন এবং সততার সাথে উপার্জনের ব্যবস্থা করেন, হালাল উপার্জন করে যেন আমরা চলতে পারি, খেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমার আজকের এই ছোট্ট ভিডিওতে একদিকে পরিবেশ, অন্যদিকে কানাডার গ্রাম, ড্রাইভিং লাইসেন্স G2 পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্স বিষয়, ইমিগ্রেশনের অনেক বিষয় অ্যাডভোকেট কুতুবুদ্দিনের কাছ থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। একের ভিতরে অনেক কিছু আপনারা পেয়ে গেলেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। আমি ভিডিওটা কেটে দিতে চাইছিলাম কিন্তু সামনের একটা মনোরম দৃশ্য খুবই চমৎকার। আমি উপরে আছি, হ্যাঁ এটা হচ্ছে 401। এই যে দেখেন হাইও রোড, এই হাইও রোড কানাডার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা রোড। এই রোড দিয়ে কিন্তু আপনি একদম মন্ট্রিল হয়ে আমেরিকা যেতে পারবেন, ঠিক আছে না? আর এটার সাথে মর্নিং সাইড যুক্ত রয়েছে, আরো সামনে মর্নিং সাইড এবং ওশোয়া, সামনে না ওশোয়া বা আফেল এলাকায় এবং কিছু এলাকা আছে। এই এলাকায় আপনারা দেখবেন যে এখানে অনেক ভাই কমেন্ট করছেন, একটু পড়েন। এই রেজা রুহুল লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং আনিক সেন আমার ভাই, খুব প্রাণের ভাই আমার আনিক সেন, এত ভালোবাসে যে চিন্তার বাইরে। লাইভে আপনি রাতে আসেন, দিনে আসেন, 24 ঘন্টায় কিন্তু লাইভে ঢোকার পরে তাকে পাওয়া যায়। এই সিলেটের সন্তান এবং নয়া সড়ক তার বাসা। আর আমাকে অবাক করে দিয়েছে দেশে থাকতে অনেকবার, ভালো ভালো জায়গায় অনেক দূরে আমি ভিডিও করছি, সে লাইভে কমেন্ট করতে করতে আমার পিছনে গিয়ে বলে সাগর ভাই কেমন আছেন। এটা অবাক করে দিয়ে দিত সে, এই জন্য তাকে বলা যায় না। তো তার জন্য সুস্থতা কামনা করছি, আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখেন। আর এই এলাকায় দেখবেন আপনারা বড় বড় সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে, নতুন গাড়ির শোরুম আছে। এবং এই হাইওয়ে রোডে আজকে আমরা সকালে যখন গিয়েছিলাম বৃষ্টি ছিল, দুই এক জায়গায় দেখেছি আমরা যে সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টি হলেই কিন্তু এখানে অনেক প্রবলেম দেখা দেয়। আর একটা তো বুঝতেই পারছেন, একটা গাড়ির পিছনে একটা গাড়ি থাকে, যদি একটার প্রবলেম হয় 3-4টা একসাথে সমস্যা হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপদ রাখেন। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি যে আল্লাহ আমাদের সবাইকে সবসময় নিরাপদে রাখবেন, সুস্থ রাখবেন এবং আমাদের গুনার কারণে, পাপের কারণে যেন আমরা কোনো বিপদে না পড়ি। আল্লাহর বান্দাকে অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করেন এবং করবেন, আমরা বিশ্বাস করি। তো আসলে কি দেখাবো আর কি বলবো, অনেক কিছু জানি না, জানার চেষ্টা করছি। ধীরে ধীরে আরো অনেক কিছু জানতে পারবো, আপনাদেরকে ভালো করে বোঝাতে পারবো। অনেক রাস্তাঘাট, এটা হচ্ছে কি, এটা কি ফ্যাক্টরি। এই যে এদিকে অনেক ফ্যাক্টরি আছে দেখছেন, আর বিদ্যুতের লাইন দেখছেন। এই যে এগুলো আমরা আমাদের বাংলাদেশে 33,000 ভোল্টেজের যে লাইনগুলো আছে, এরকম কোটা দিয়ে কিন্তু হাওরের মধ্যে দিয়ে নিয়ে যায়। 33,000 ভোল্টেজের লাইন, এখানেও সেরকম কোটা দেখছি আমরা, কারেন্টের খুঁটি।
আর হাইওয়ে রোডের গাড়ি তো আপনারা দেখছেনই, কি লম্বা লম্বা গাড়ি, 22 চাকা 24 চাকার গাড়ি, আরো বেশি বেশি চাকার গাড়ি কিন্তু চলে। এই যে দেখেন। তো যাই হোক, আমি এখানে দুটা নম্বর যোগ করে দিব। একটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট কুতুবউদ্দিন ভাইয়ের, আর একটা হচ্ছে আমাদের ফাহিম ভাইয়ের, যারা ড্রাইভিং বিষয়ে, ড্রাইভিং টেস্ট, ট্রেনিং, বিভিন্ন বিষয়ে আপনারা তথ্য জানতে চান, লেসন দিতে চান, তাদের জন্য দুটা নাম্বারই কিন্তু আমরা ক্যাপশনে দিব এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা আপনাদের যাদের জন্য প্রয়োজন অবশ্যই আপনারা বিশ্বস্ততার সাথে আপনারা এগিয়ে যেতে পারেন। আমার বিশ্বাস, তারা যেহেতু আমার লাইভে কথা বলেছেন, আপনারা যদি বলেন যে আমরা লাইভে দেখে আপনার সাথে যোগাযোগ করছি, অবশ্যই তারা আপনাদেরকে সম্মান করবেন। এখানে আপনাদের কোনো অংশ সম্মান পেতে কমতি দেখা দেবে না, আমার বিশ্বাস। তাই যাই হোক, আমার আজকের অনেক ভালো লাগলো। একটা হচ্ছে ড্রাইভিং টেস্টে রেজাল্ট ভালো করেছি, আরেকটা হচ্ছে সুন্দর পরিবেশে আমি আপনাদেরকে একটা ভিডিও দিতে পারছি। আল্লাহর অশেষ মেহেরবানি। আমি চিন্তাও করি নাই আজ থেকে 1 বছর আগে যে আমি কানাডার মতো দেশে আসবো। এই যে গাড়িগুলো আছে, এই গাড়ির মধ্যে কিন্তু মানুষ ঘুমায়, রাত্রে থাকে। আমি এখানে একটু শিওর, আচ্ছা আমি একটু শিওর হতে চাই ফাহিম ভাই, এটা আমাকে অনেকেই বলেছেন, কিন্তু আমি এখনো আনশিওর, মানে বুঝতে পারতেছি না এরা কারা থাকে এই গাড়িতে। না, এটা যে কেউ আপনি ভাড়া করতে পারবেন, মানে মনে হয় দূরে কোথাও গেছেন, তারপরে ওই ফায়ার ক্যাম্পিং করবেন, ক্যাম্পিং এ যাই, এতে যত গুলো নিয়ে যায়, ও রাতে ঘুমায়। বুঝছি। এটা এই গাড়ি হচ্ছে ফুললি একটা বাসার মতন। এটা আপনি ভাড়া নিতে পারবেন যে কোনো যাওয়ার জন্য। এখন আপনার অসুবিধা হচ্ছে, আপনি যে কোনো জায়গায় রেখে, নির্ধারিত স্থানে রেখে আপনি ঘুমাইতে পারবেন, থাকতে পারবেন, গোসল করে সবই আছে। ও, এই ক্লিয়ার হইলাম। কিচেন সবকিছু আছে। মানে এগুলা ভাড়া রেন্টে যায়। অনেকের পার্সোনাল আছে, অনেকে কিনে ফেলে। ও, অনেকের পিক কিনে ফেলে, যেমন গাড়ি তার ফ্যামিলি নিয়ে ঘুরে। এগুলো লরি, হ্যাঁ লরি। এই যে দেখছেন, এদেশে গাড়ি আছে, এই গাড়িতে আপনার ঘর বাড়ি সবকিছু, গোসলের জায়গা, খাওয়ার জায়গা সবকিছু আছে। আপনি এগুলো রেন্টে নিতে পারেন, যে কোনো জায়গায় যাবেন, দূরে যাবেন, আপনি রিল্যাক্স মোডে রেস্ট নিতে পারবেন, ঘুমাতে পারবেন, সবকিছু করতে পারবেন। এখান থেকে আপনি নিতে পারেন এই গাড়িগুলো। আর অনেকে পার্সোনালি কিনে রেখে দিয়েছে। অনেক দাদাবর আছে না, বলে না দাদাবর, হ্যাঁ, এগুলো আপনার ওরা সারা লাইফে ভিতরে কাটায় দেয়, এটার ভিতরে কাটাই দেয়। মানে বিভিন্ন জায়গায় যাইবো, থামবো, কয়েকদিন থাকবো, তারপর মানে আছে না, কি বলে সাপ যে পরে এত পুরো জায়গা চেঞ্জ করে না। ও আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের দেশে এটাকে বলে যে বেজে, এরকম এরা বেদে বলে বা বেজে বলে, আর সিলেটি ভাষায় বলে গাড়ুয়াল। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে অনেক আছে। এটা একটা গাড়ির কত দাম হবে? কত দাম হবে একটা গাড়ির? দাম হবে ডিপেন্ড করে, কোয়ালিটি আছে। এগুলো মনে 70,000, 80,000, 1 লাখ এরকম, আরো বেশিও আছে। নতুন হলে তো দাম বেশি। সাগর ভাই আনিক সেন বলছেন, সাগর ভাই জরুরি কমেন্ট করছেন, জানলে কমেন্টের উত্তর দিবেন। আপনার কাইন্ডলি বোঝা যান না, আপনার নাম্বার একটু মেসেজে দিবেন। আনিক সেন, আসলে নাম্বার মেসেজে দেওয়ার দরকার নেই। আমি এখানে যাদের প্রয়োজন, আমি ইতিমধ্যে নাম্বার দিয়েছি, যে আমার ফাহিম ভাইয়ের ড্রাইভিং টেস্টের জন্য, ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। আপনি আর আরেকটা দিয়েছি আমার কুতুব ভাইয়ের, তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন, ঠিক আছে? আর আনিক সেনের কাছে তো আমার নাম্বারই আছে, মেসেজে অনেকে নাম্বার চাচ্ছেন। আমার নাম্বার, আমার আইডিতে নাম্বার আছে অবশ্যই। আর মেসেঞ্জারে আপনারা কল দিতে পারেন, সরাসরি মেসেঞ্জারে কল দিলে আমি পাবো, অথবা আমার ফেসবুক যে আইডি আছে, পেজের আইডিতে নাম্বার আছে, সেই নাম্বারে আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে। তো যাই হোক, যেটা কথা বলতে চেয়েছিলাম, যে গাড়ির যে বিষয়টা, এই গাড়িটা যে অনেকে আছে, তাদের জীবনটাই কিন্তু এই গাড়ির মধ্যে কাটাই দিচ্ছে। তাদের ঘর বাড়ি সবকিছু এই গাড়িতে, তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যাচ্ছেন, দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন এই গাড়ি নিয়ে। যেখানে যাচ্ছেন সেখানে কয়েকদিন থাকছেন, এনজয় করছেন, ঘুরছেন ফিরছেন, আর ব্যবসা থাকলে ব্যবসাও করছেন। এভাবেই তাদের জীবনটা পরিচালনা করে নিচ্ছেন। তো এটা হচ্ছে একটা নতুন বিষয় জানলাম। তো আমরা হাইওয়ে রোডে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ অনেক কিছু জানলেন, দেখলেন, বুঝলেন। আপনাদের অনেকের কাজে আসবে, অনেকের নাও আসতে পারে, অনেকের পরিবেশ ভালো লাগবে আমি বিশ্বাস করি।
তো সব মিলিয়েই কিন্তু আমার এই ভিডিওটি আজকে এই মুহূর্তে দেওয়া ছিল। তা আসলে অনেক কথা বলেছি, ভুল ভ্রান্তি হলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং বিশ্বের প্রত্যেক মুসলমানের জন্য আমরা একে অন্যের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের ইমানি শক্তিকে বাড়িয়ে দেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে থাকেন ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম শরীফ ভাই।